গত পরশুদিন আন্তর্জাতিক আদালতে যে দুইটা মামলা দায়ের করা হয়েছে এবং সেই দুইটা মামলায় 23 জন এবং 4 জন মোট 27 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন এই ঘটনার পরেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্বটা কিন্তু আরো বাড়লো, এতে কোনো সন্দেহ নেই। এবং 5ই আগস্টের পরে আমরা যেমন ধারণা করেছিলাম যে সেনাবাহিনী সরকার হবে বন্ধু এবং হাসিনা পলায়নের অল্প কয়েকদিন পরেই কিন্তু ডক্টর ইউনূসকে ক্যান্টনমেন্টে আমন্ত্রণ জানিয়ে সেনাপ্রধান তাকে ক্যান্টনমেন্ট পরিদর্শনের সুযোগ করে দিয়েছিলেন। খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু সমস্যাটা শুরু হয় কিন্তু এই আয়নাঘর নিয়ে। ডক্টর ইউনূস বারে চান আয়নাঘর পরিদর্শন করতে, কিন্তু তাকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে আয়নাঘরকে চেঞ্জ করে, আলামত নষ্ট করে, সবকিছু ড্যামেজ করে, যতটুকু সম্ভব আর কি, প্রমাণ লোপাট করে, কাগজপত্রে আগুন লাগিয়ে দিয়ে এই সবকিছু করে মোটামুটি প্রমাণ লোপাট করে তারপর ইউনূসকে আয়নাঘর পরিদর্শন অনুমতি দেওয়া হয়। এবং এরপর যখন অভিযোগ দায়ের হয় তখনও কিন্তু আসলে সেনাবাহিনী হ্যাপি ছিল না। তাদের কথা হচ্ছে যে যেই সরকারই আসে আমাদেরকে ব্যবহার করে, আমরাও সরকারের কথা মতো কাজ করি, এটা তো আমাদের দোষ না, সুতরাং আমরা ইনডেমনিটি চাই। এখন যদি সেনাবাহিনীকে ইনডেমনিটি দেওয়া হয় যে সেনাবাহিনী তো যা করছে এটা হাসিনা নির্দেশে করছে, সেনাবাহিনী দোষ কি? তাহলে পুলিশও তো বলবে আমরাও তো তাই করছি, তাহলে আমাদের বিচার করো কেন, তাই না? তো এইসব সমস্যা আছে এবং এসব নিয়ে যে সেনাপ্রধান চিন্তিত তা তো বলাই বাহুল্য। যে তিনি আসলে কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। তিনি অনেকের সঙ্গে আলাপ করতেছেন হয়তোবা, এবং শুনতেছি যে হয়তোবা খুব শীঘ্রই তিনি সেনাবাহিনীর সাবেক যে প্রধানরা আছে, স্পেশালি ইকবাল করিম ভুইয়া, তার সঙ্গে একটা বৈঠকে বসবেন যে এই পরিস্থিতি আসলে কি করা যায়। কারণ সরকার এই 27 জনের বিচার করার জন্য বদ্ধপরিকর এবং এদের ভিতরে ভয়ঙ্কর অপরাধীরা কিন্তু ক্যান্টনমেন্টে আছে, এবং যেটার প্রমাণ এবং এভিডেন্স সহকারে। সাধারণত কিন্তু একটা আগে মামলা হয়, তারপর তদন্ত হয়, কিন্তু এই আন্তর্জাতিক আদালতে আগেই সব তদন্ত সব হয়ে একদম কংক্রিট এভিডেন্স সহকারেই, প্রমাণ সহকারেই কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং বিচারপতি এদের উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং বলেছেন যে এদেরকে অবিলম্বে সরকারি পদ থেকে বহিষ্কার করে এদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হোক। এবং সেটা এখন সেনাপ্রধান কি করবেন সেটাই দেখার বিষয়। আপনারা জানেন যে তিনি মির্জা ফখরুলকে বাসায় ডেকেছেন, এ ব্যাপারে কথা বলেছেন এবং প্রয়োজনে হয়তোবা তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বসবেন যে কিছুটা করা যায় কিনা, এবং হয়তো তিনিও মনে করতে পারেন যে নির্বাচনের পরে হয়তোবা নতুন যে সরকার আসবে তাদের সঙ্গে একটা সমঝোতা হতে পারে। আপনারা অনেকেই বলবেন যে ভাই সমঝোতা এখানে আসতেছে কেন, যে অপরাধী তার বিচার হবে, এটা আমিও একমত, কিন্তু এটা বাস্তব কথা বলেন তো আমাকে। মনে করেন যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করবে কে? সরকারের পুলিশ। এখন কোন পুলিশের সাধ্য আছে যে ক্যান্টনমেন্টে গিয়ে ওই সব বড় বড় জেনারেলকে গ্রেপ্তার করার? সেই সমস্ত পুলিশের নাই তো। এখন যদি সেনাবাহিনী তাদেরকে হ্যান্ড ওভার না করে, তাহলে এখন সরকারের কি করার আছে? এই সরকার তো এমনি দুর্বল সরকার, তারা তো রাজনৈতিক সরকার না। এই কারণেই হয়তোবা সেনাবাহিনী মনে করতেছে যে রাজনৈতিক সরকার এলে হয়তো একটা সমঝোতায় আসা যাবে। কিসের সমঝোতা সেটা তখন কিন্তু মনে করতেছে। এর কারণও আছে, কারণ হচ্ছে যে গত পরশুদিন যখন এই আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে 27 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুটো মামলায় পৃথকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, আপনারা খেয়াল করে দেখবেন বিএনপি জামাত কিন্তু একটা শব্দ করেনি। বিএনপিও কোনো কথা বলেনি, জামাতও কোনো কথা বলেনি, এমনকি তাদেরকে এই ধরনের কোনো প্রশ্ন করার সুযোগও তারা সাংবাদিকদেরকে দেয়নি। আপনারা জানেন যে ডক্টর ইউনূস কিন্তু জেনারেল ওয়াকারকে সরানোর চেষ্টা করেছিল একবার, কিন্তু তিনি সফল হননি শুধু বিএনপির কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে। এসব করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, তার নিয়োগটা এখন ঝুলে আছে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন এইসব বিভিন্ন চিন্তা ভাবনা করেই হয়তো বিএনপি জামাত চুপ রয়েছে, যে আবার কোন কথা বলে কি হয়, আরো সামনে ইলেকশন আসতেছে। তো এই কারণে অনেকে মনে করতেছেন যে যদি একটা নির্বাচিত সরকার আসে, যদি ইউনূস এদের বিচার করে যেতে না পারে, যদি একটা নতুন সরকার আসে, তাহলে হয়তো এই সেনা কর্মকর্তাদের বিচার আসলে নাও হতে পারে। এটা অনেকেই সন্দেহ করেন, কিন্তু শুধু একমাত্র দল হিসাবে আমি দেখলাম যে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি গর্জে উঠেছেন। তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। নাহিদ ইসলাম লিখেছেন, সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব
এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা, বিশেষ করে তরুণ অফিসার এবং সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দেশ গঠন, সংস্কার এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনো নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। কিন্তু এই পথ চলায় সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয়। বিগত ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল এবং এর প্রভাব সেনাবাহিনীতেও পড়েছিল। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, বিশেষ করে যারা র্যাব বা ডিজিএফআই দায়িত্ব পালন করেছিলেন, তারা গুম, খুন, ক্রসফায়ার সহ নানা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছেন। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময়ও তারা নিরস্ত্র জনগণের উপর গুলি চালিয়ে শত শত মৃত্যুর ঘটনা ঘটিয়েছিলেন। এই ভয়াবহ বাস্তবতার পিছনে রয়েছে গণতন্ত্রের দীর্ঘ ব্যর্থতা এবং রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের সংস্কৃতি। গণ অভ্যুত্থানের পর আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে প্রতিষ্ঠানগুলোকে কলঙ্ক মুক্ত করা, পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করা। তাহলেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করা সম্ভব। সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতেই হবে। আমরা আশা করি সেনা নেতৃত্ব এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। দেখুন, আমরা আশা করি সেনা নেতৃত্ব মানে জেনারেল ওয়াকার এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয়, এটি রাষ্ট্র, গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রশ্ন। আমরা চাই বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী কোনোভাবেই যেন মুখোমুখি অবস্থানে না থাকে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলো চায় সংঘাত ঘটুক, যাতে দেশ অস্থিতিশীল হয়ে তাদের স্বার্থ রক্ষা হয়। আমরা রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ যেমন চাই না, তেমনি সেনাবাহিনী সহ অন্য কোনো প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব এবং হস্তক্ষেপও সম্পূর্ণরূপে বন্ধ দেখতে চাই। দেশপ্রেম, সততা এবং যোগ্যতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া উচিত। আমরা 5ই আগস্ট থেকে দেশের স্থিতিশীলতা ও ঐক্য রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থিতিশীলতা বজায় রেখেই আমরা সংস্কার, বিচার ও নির্বাচনের পথে এগুচ্ছি। আমাদের সব প্রত্যাশা এখনো পূরণ হয়নি, কিন্তু গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে অগ্রগতি ঘটেছে। এখন আমাদের লক্ষ্য ন্যায় বিচার অর্জন করা এবং দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম এবং অর্থনৈতিক সংস্কার সাধন করা, যেটা নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এই এনসিপি ছাড়া বিএনপি, জামাত সহ অন্য কোন দলকে আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে 27 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে, এর পক্ষে বা বিপক্ষে আমরা কোনো কথা বলতে দেখিনি। সবাই খুব রসজনক ভাবে একদম চুপচাপ, কেউ কোনো কথা বলতেছে না, এক্সেপ্ট নাহিদ ইসলাম। দর্শক, আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত জানতে চাই যে আসলে এটার শেষটা আসলে কি হবে। আপনারা মনে করেন যে আসলে এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার শেষ পর্যন্ত করা সম্ভব হবে কিনা? আপনারা কমেন্টে জানাবেন। তবে শেষ খবর হচ্ছে এটাই যে ক্যান্টনমেন্টে একটা ভয়াবহ গুমোট অবস্থা, থমথমে পরিস্থিতি। কি হয় বলা যায় না, খুবই থমথমে। সবাই মন খারাপ, সবাই চিন্তা করতেছে কি ঘটতে পারে। সেনাপ্রধান তার মতো করে আলোচনা করতেছেন, বিনোদনের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, আইনি পরামর্শ নিচ্ছেন, সহায়তা নিচ্ছেন। সেনাপ্রধান আসলে কি করবেন? সেনাপ্রধান তিনি শেখ হাসিনার আমলে কিন্তু সেনাবাহিনীতে ছিলেন, কিন্তু সেনাপ্রধানের বিরুদ্ধে কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু কোনো অপরাধের অভিযোগ নেই। এবং যেসব কর্মকর্তারা অপরাধ করেছেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা কিন্তু অপরাধ করার সময় কেউ সেনাবাহিনীতে ছিলেন না, ছিলেন ডিজিএফআই এ, র্যাবে, এনটিএমসিতে, তারপরে বিজিবিতে। তাদের 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 প্রধান ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা আবার ফেরত গেছেন সেনাবাহিনীতে। এখন সেনাবাহিনী বলতেছে যেহেতু তারা সেনা কর্মকর্তা, সুতরাং তাদের সেনায় নিয়ে বিচার হওয়া উচিত। আবার সরকার বলতেছে যেহেতু তারা অপরাধ করার সময় সিভিল বাহিনী ছিল, সুতরাং তাদের বিচার হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ আদালতে। এখন এই হচ্ছে কি বিভিন্ন সমস্যা, আর কি সমস্যা আছে। এখন আসলে আমি যেটা বলেছিলাম গতকালকে আবার বলতেছি যে আসলে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা সমঝোতা হওয়া ছাড়া আসলেই এই বিচার কার্যটা হওয়াটা খুবই অসম্ভব বলে আমার মনে হয়। তারপরও দেখি, আপনারা দর্শক একটু কমেন্টে জানান যে আসলেই আপনারা কি মনে করেন যে আসলেই এই সেনা কর্মকর্তাদের বিচার শেষ পর্যন্ত হবে কিনা, তাদেরকে সেনা নেতৃত্ব বহিষ্কার করে
পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে বলে আপনারা মনে করেন কিনা? বাংলাদেশে এখন সেনাবাহিনীকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে, অর্থাৎ আলোচনা তুঙ্গে আছে ক্যান্টনমেন্টের ভিতরে কি হচ্ছে, কি ঘটতে চলেছে। আপনারা জানেন যে আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিএফআই এর সাবেক 5 ডিজির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এরপরেই ক্যান্টনমেন্ট উত্তপ্ত হয়ে উঠছে। গত 54 বছরে সেনাবাহিনীকে সিভিল কোর্টে তাদের বিরুদ্ধে মামলা অথবা গ্রেপ্তারের নির্দেশ এটি কখনো ঘটেনি। এই ঘটনা কখনো ঘটেনি, নির্দেশ দেয়া হয়নি কখনো। সেনাবাহিনীকে সেনা আইনে বিচার করে থাকে। তাদের যদি কোনো অপরাধ থেকে থাকে কোর্ট মার্শাল হয়, আর অন্যান্য বিষয় সেনাবাহিনী রয়েছে, অর্থাৎ তারা তাদের বিচার করে। কিন্তু এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর যে সার্ভিসিং কর্মকর্তা যারা আছেন, এখনো চাকরিতে আছেন, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে সেনা ভবনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সেনাবাহিনীর প্রধান যিনি আছেন ওয়াকারুজ্জামান, তাকে সেনাবাহিনীর সমস্ত জেনারেল বা অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা তার ভবনে অফিসে গিয়েছেন এবং সেখানে তাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সেনাবাহিনী সেনাপ্রধান শেষ পর্যন্ত বাধ্য হয়েছে আইসিটির বিরুদ্ধে অবস্থান নেয়, অর্থাৎ সেনা প্রধান সহ 56 জন জেনারেল বা সমপর্যায়ের বা অন্যান্য পর্যায়ের অনেক কর্মকর্তা আইসিটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এবং এই ঘটনাগুলো কিন্তু আমরা জানতাম না, কিন্তু এই ঘটনাগুলো সব ফাঁস হয়ে যায়, সব লিক হয়ে যায়। সেটা হচ্ছে ফ্রান্স থেকে এই যুগের যিনি আবু তালেব রয়েছেন, তিনি ফ্রান্স থেকে ওহি নাজিল করেছেন যে দেশবাসী সতর্ক থাকুন, সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বে বিপজ্জনক আচরণ করছে। অর্থাৎ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছে। তিনি জানেন, ফ্রান্সই জানেন, আমাদেরকে তিনি জানান, আমরা তার কাছ থেকে অবহিত হই। এদিকে আবার চট্টগ্রামে কিন্তু মার্কিন যুদ্ধজাহাজ একটা অবস্থান করছে এবং সেখানে বহরার নামে অনেক কিছু হবে, সেটা নিয়ে আরেকটা বিশ্লেষণ থাকবে। আমাদের এই যুগের আবু তালেবান না, এই যুগের আচ্ছা যাই হোক, মুখ দিয়ে তালেবান শব্দটা বের হয়ে গেছে, একেবারে খারাপ না। এই যুগের আবু তালেব কি বলছে? প্রিয় দেশবাসী সতর্ক থাকুন, সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছে। যদি আবু তালেবের চিঠি হয়ে থাকে এটা, গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিস্ট আওয়ামী শাসন আমলের সরকার বিরোধী মানুষদের খুন, গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক 5 ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। ঠিক আছে, জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করা, এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গোস্বা করেছে। আচ্ছা, গোস্বা করারই তো কথা, এটা তো সেনা আইনে সেনাবাহিনীর কোনো কর্মকর্তার অপরাধ যদি থাকে তাহলে সেনা আইনে বিচার হয়, এটা তারা করবে, সিভিল কোর্টে না। আজ সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে, অর্থাৎ সেনা সদরে সেনা প্রধানের অফিস কক্ষে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এবং সেনাবাহিনী কখনো এই আইসিটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সিদ্ধান্ত মেনে নেবে না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 56 জন জেনারেলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে। প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে। মানে সাবেক সেনা কর্মকর্তা যারা আছেন তাদেরকে ডাকা হবে, কথা বলা হবে। আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা। আর নিচে লেখা আছে পিনাকি ভট্টাচার্য, বৃহস্পতিবার 9 অক্টোবর 2025। যাই হোক, উনি জানেন সবকিছু, সেনা সদর থেকে সমস্ত কিছু ফাঁস হয়ে যায়। আর ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশের সেনাবাহিনীকে নিচে নামাতে একদম মাটির সর্বশেষ স্তরে নিয়ে গেছেন। অর্থাৎ লজ্জা শরম সেনাবাহিনীর যে অবস্থান থাকার কথা সেটি নাই। সেনাবাহিনীর ভিতর নানান গ্রুপ তৈরি হয়েছে, সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। সেনাবাহিনীর কেউ কাউকে মানতে চাচ্ছেন না, কিন্তু সেটা প্রকাশ্যে আসে না। সেনা প্রধান যেটি করেছেন, সেনাবাহিনীর যে ঐতিহ্য, সেনাবাহিনীর যে অহংকার,
গর্ব, আমাদেরও গর্ব। সেই সেনাবাহিনীকে তিনি বিতর্কিত করে একদম গ্রাম পুলিশের পর্যায়ে, চৌকিদারদের পর্যায়ে নিয়ে গেছেন। ঠিক আছে, এটা তার উচিত হয়নি, এটার জবাব তাকে দিতে হবে। আর সেনাবাহিনীর ভিতরে ভালো মন্দ সবাই আছেন, স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে, দেশের সার্বভৌমত্বের পক্ষের সেনাবাহিনীর কর্মকর্তারা আছেন, তারা কিছুই করতে পারছেন না। কি করবেন? সেনাপ্রধান যেভাবে বলে সেভাবেই হবে, কিন্তু তারা ক্ষুব্ধ হচ্ছেন। এই পিনাকি ভট্টাচার্য, এই আমেরিকার ও এই সমন্বয়কদের, এদের যাই হোক, এদের ভবিষ্যৎ কি সেটি সময়ই বলে দেবে। সেনাবাহিনীর ভিতর বিক্ষুব্ধ অবস্থানও তো আছে, অবশ্যই আছে। সেনাবাহিনীকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অর্থাৎ হুমকি দিয়েছে, আমরা তার হুমকি দিই নেই, ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে, ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দিবে, ডিজিএর অফিস গুঁড়া করে দিবে, তারপরে ওয়াকান্না, হাসনাত, যারা এগুলা করেছেন তারা জবাব পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। জি, ধন্যবাদ।